দেখো, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো ব্যাকরণের একটা সবচেয়ে খটোমটো বিষয়, সেটা হলো প্রত্যয়। ঠিক আছে, এই প্রত্যয় নিয়ে কিন্তু সবারই মনে একটা ভীতি কাজ করে যে অন্যান্য যেসব বিষয় রয়েছে, পদ রয়েছে, সমাস, কারক, এগুলো তুলনামূলক যদি আমি দেখি তাহলে কিন্তু যা স্টুডেন্টদের থেকে যা জানা গেছে যে প্রত্যয় বিষয়টা কিন্তু বুঝতে একটু অসুবিধা হয়। সত্যি বলতে আমরাও যখন আরো আগের কথা বলছি, যখন ছাত্র ছিলাম, এই প্রত্যয়টা কিন্তু অবশ্যই ভয় পেতাম। তো আজকে আমরা দেখি শেখার পরে কতটা ভয় কাটাতে পারি সেটা একটু চেষ্টা করি। তো প্রত্যয় শব্দের কিন্তু একটা আভিধানিক অর্থ রয়েছে, হ্যাঁ, সেটা হলো বিশ্বাস। তো এই প্রত্যয় শব্দের অর্থ যে বিশ্বাস, এটা নিয়ে আমাদের কোনো মাথা ঘামানোর কিন্তু কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এই প্রত্যয় শব্দটাকে আমরা শিখবো যে প্রত্যয়ের অর্থ কি। আমরা ধীরে ধীরে যাচ্ছি বিষয়টার দিকে। এই প্রত্যয় শব্দটাকে যদি ভাঙা যায় তাহলে কিন্তু এখন প্রতি পূর্বক ই যোগ অজ। ঠিক আছে, এই প্রতিটা কিন্তু একটা উপসর্গ, ই হলো ধাতু, আর অজ হলো প্রত্যয়। ঠিক আছে, এই যে এই প্রতি শব্দটার অর্থ হলো অভিমুখে। ঠিক আছে, ই ধাতুটার অর্থ হচ্ছে দিকে যাওয়া, যাওয়া অর্থে বোঝায়। তার মানে এটা কিন্তু কিসের দিকে যাচ্ছে? কিসের দিকে? নতুন শব্দ গঠনের দিকে যাচ্ছে। ঠিক আছে, এই প্রত্যয়টা কিন্তু একটা শব্দ তৈরির কিন্তু মেশিন বলতে পারো। ঠিক আছে, শব্দ তৈরির মেশিন। যেমন সমাসের দ্বারা কিন্তু আমরা নতুন শব্দ তৈরি করি, সন্ধির দ্বারা কিন্তু আমরা নতুন শব্দ তৈরি করি, সেরকম প্রত্যয় এমন একটা বিষয় যে এর দ্বারা কিন্তু নতুন শব্দ তৈরি করা যায়, আমরা জানবো। ঠিক আছে, তো প্রত্যয়টা কাকে বলে দেখো, এখান থেকে আমরা বুঝে নেব। কিন্তু যখন কোনো ধাতু অথবা শব্দের পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি, ধরো ক্রি যোগ তব্য, ঠিক আছে, আবার মনু যোগ স্ন, এটা হয়ে গেল কর্তব্য, এটা হয়ে গেল মানব। ঠিক আছে, দেখো, যখন ধাতু এবং শব্দের পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি বসে একটা নতুন শব্দ তৈরি করে, ঠিক আছে, সেই বর্ণ বা বর্ণগুচ্ছকে বা সমষ্টিকে আমরা কিন্তু বলি প্রত্যয়। এটা কিন্তু এটা কিন্তু প্রত্যয়, এটাও কিন্তু প্রত্যয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ধাতু আর এটা কিন্তু শব্দ। তাহলে ধাতু এবং শব্দের পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি বসে নতুন শব্দ তৈরি করছে, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা বলবো প্রত্যয়। ঠিক আছে, তাহলে প্রত্যয়ের কাজ যদি পরীক্ষা আসে যে প্রত্যয়ের কাজ কি, প্রত্যয়ের কাজ হলো নতুন শব্দ তৈরি করা। ঠিক আছে, আবার কখনো কখনো নতুন ধাতু তৈরি করে, আমরা সেটা জানবো। এবার দেখো, প্রত্যয়কে যদি আমরা ভাগ করতে চাই, ঠিক আছে, যদি উৎসগত দিকে ভাগ করতে চাই, যদি উৎসর দিকে যদি তাকায়, তাহলে কিন্তু এটা বাংলা হতে পারে, সংস্কৃত হতে পারে, আর বিদেশি হতে পারে। মানে বাংলা প্রত্যয় হতে পারে, সংস্কৃত প্রত্যয় হতে পারে, বিদেশি প্রত্যয় হতে পারে। কিন্তু যদি আমরা গঠনের দিকে যাই তখন কিন্তু আমরা দেখব তিন প্রকার: কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, আর ধাতব্যয় প্রত্যয়। এই কৃৎ প্রত্যয়ের কিন্তু আর একটা নাম ধাতু প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়ের কিন্তু আর একটা নাম শব্দ প্রত্যয়। ঠিক আছে, দেখো, তার মানে যখন ধাতুর পরে যে প্রত্যয়টা বসবে সেটা কিন্তু অবশ্যই ধাতু প্রত্যয় হবে। অর্থাৎ তাহলে ধাতু প্রত্যয় কাকে বলে বা কৃৎ প্রত্যয় কাকে বলে? ধাতুর পরে যে প্রত্যয় বসবে সেটা কিন্তু ধাতু প্রত্যয়। অর্থাৎ এটা কিন্তু অবশ্যই ধাতু প্রত্যয়। ঠিক আছে, আর শব্দের পরে যে প্রত্যয় বসবে সেটা কিন্তু শব্দ প্রত্যয় অথবা তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ধাতুর পরে যে সব প্রত্যয় বসে সেটা ধাতু প্রত্যয়, শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে সেটা তদ্ধিত প্রত্যয়। তাহলে কৃৎ এবং তদ্ধিত এই দুটোরই কাজ কিন্তু নতুন শব্দ তৈরি করা। কিন্তু ধাত্ববায় প্রত্যয়ের কাজ কি? ধাত্ববায় প্রত্যয়ের কাজ কিন্তু নতুন ধাতু তৈরি করা। তাহলে এটার সঙ্গে এটা তফাৎটা কি হচ্ছে? নতুন শব্দ তৈরি করে, এটা নতুন ধাতু তৈরি করে। যেমন ধরো পা যোগ শন, হ্যাঁ, এটা হয়ে গেল পিপাস, একটা নতুন
ধাতু তৈরি করছে। এই যে প্রত্যয়টা জুড়ে গেল, জুড়ে গিয়ে কিন্তু নতুন একটা ধাতু তৈরি করছে। আবার যদি ধরো হাত যোগ আ, এই যে হাতা, এটাও কিন্তু একটা নতুন ধাতু, হাতাও কিন্তু একটা নতুন ধাতু, হাত কিন্তু একটা শব্দ, আ হচ্ছে ধাত্ববায় প্রত্যয়, তাহলে এটাও কিন্তু ধাতু অথবা শব্দের পরে যুক্ত হয়, কিন্তু কি তৈরি করে, নতুন ধাতু তৈরি করে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় এবং ধাত্ববায় প্রত্যয় সম্পর্কে। এইবার দেখো, কখনো কখনো কিন্তু প্রত্যয়ের সঙ্গে বিভক্তির একটা তফাৎ কিন্তু অনেক সময় আসে। দেখো, প্রত্যয় একটা শব্দের সঙ্গে বা ধাতুর সঙ্গে কিন্তু প্রত্যয় পূর্বে জড়িত হয়, এমন নয় যে মানে প্রত্যয় যুক্ত হওয়ার পরে কিন্তু বিভক্তি যুক্ত হতে পারে, কিন্তু একটা শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হওয়ার পরে কিন্তু আর প্রত্যয় কখনো যুক্ত হতে পারে না। এটা কিন্তু বিভক্তির সঙ্গে একটা প্রত্যয়ের তফাৎ। ঠিক আছে, এইবার তাহলে প্রত্যয় আমরা কেন শিখবো, এই বিষয়টা বুঝলাম, প্রত্যয়ের অর্থ কি আমরা বুঝলাম, প্রত্যয়ের প্রকারভেদ আমরা বুঝলাম। ঠিক আছে, এবার দেখো, এই কৃৎ প্রত্যয় তদ্ধিত প্রত্যয়গুলোর মধ্যে কিন্তু বাংলা কৃৎ প্রত্যয় থাকতে পারে, বাংলা তদ্ধিত প্রত্যয় থাকতে পারে, সংস্কৃত কৃৎ প্রত্যয় থাকে, সংস্কৃত তদ্ধিত প্রত্যয় থাকে। এগুলো কিন্তু ধীরে 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 আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, দেখো, এই যে প্রত্যয় কিন্তু এমন একটা জিনিস যে একই ধাতুর সঙ্গে কিন্তু বিভিন্ন প্রত্যয় জুড়ে গিয়ে কিন্তু আলাদা আলাদা শব্দ তৈরি হয়। ধাতু কিন্তু একটাই। দেখো, আমি বললাম না, প্রত্যয় কিন্তু নতুন শব্দ তৈরি করার মেশিন। যেমন ধরো, ক্রি যোগ অনিয়, কি হয়ে গেল, করণীয়। ক্রি যোগ অনিয় করণীয়। এখনই তোমরা দেখলা যে ক্রি যোগ তব্য হয়ে গেল কর্তব্য। তাহলে দুটো কি একই শব্দ, দুটো কি একই অর্থ? একই অর্থ না, ধাতু কিন্তু একটাই। তাহলে ধাতুর সঙ্গে কিন্তু প্রত্যয়গুলো পরিবর্তন করে করে কিন্তু নতুন শব্দ গঠন করা যায়। ঠিক আছে, এই হলো তোমাদের প্রত্যয়ের প্রাথমিক ধারণা। আরো এক দুটো জিনিস আমি বলে দেই, আরো দুটো বিষয় জানা উচিত। ইথ এবং উপধা, এ দুটো কি, প্রত্যয়ের যে অংশটা আসলে লোপ পেয়ে যায় না, সেটা কিন্তু সেই অংশটাকে বলা হয় ইথ। ধরো, এই যে মনুর সঙ্গে যে যুক্ত করলাম, মনোযোগ স্ন, এই স্নর কিন্তু, স্নয়ের পরিবর্তে কিন্তু আমরা অ লিখতে পারি। এখানে কিন্তু মূর্ধন্য স এবং কিন্তু মূর্ধন্য, এই দুটো কিন্তু ইথ হয়ে যায়, মানে লোপ পেয়ে যায়। মনোযোগ অ সমান সমান কিন্তু মানব আমরা লিখতে পারি। ঠিক আছে, যাই হোক, তার মানে এই প্রত্যয়ের যে লোপ্য অংশটাকে বলা হয় ইথ। আর উপধা কি, উপধা হলো কোন শব্দের যখন সে একেবারে শেষ বর্ণের যে পূর্ব বর্ণটা থাকে তাকে বলে উপধা। যেমন ধরো, লক্ষ্মী। ঠিক আছে, এটাকে যদি ভাঙা যায় কি হবে, ল প্লাস অ প্লাস ক প্লাস স প্লাস ম প্লাস কি, দীর্ঘই, সরি, দীর্ঘই। ঠিক আছে, তাহলে এই যে লক্ষ্মী মানে লক্ষ্মী, যেটা আমরা বাংলায় বলি, এই লক্ষ্মীটাকে যখন ভাঙলো, ল প্লাস অ, ক, মূর্ধন্য স, ম এবং দীর্ঘই, এই যে শেষ বর্ণের যে আগের বর্ণটা, ঠিক আছে, এই শেষ বর্ণের আগের বর্ণটাকে বলা হয় উপধা। তাহলে বোঝা গেল, তাহলে প্রত্যয়টা শেখা গেল মোটামুটি। এবার তোমাদের কিন্তু ধীরে ধীরে আলোচনা করলে যে কৃৎ প্রত্যয় কোন কোনগুলো হয়, তদ্ধিত প্রত্যয়, এগুলো আলোচনা কিন্তু ধীরে ধীরে চলে আসবে। কিন্তু এটা হচ্ছে প্রত্যয়ের প্রাথমিক আমাদের ধারণা, যে কাকে বলে, প্রত্যয়টা কি, প্রত্যয়ের কাজ কি, ঠিক আছে, তার শ্রেণীবিভাগ কি, কোনটাকে কি বলে। ঠিক আছে, তো আজকে এইটুকুই, তোমরা বোঝার চেষ্টা করো, ক্লাসটাকে বারবার দেখো। কোনো অসুবিধা হলে তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।